আমার ছোটবেলার বন্ধুরা কলকাতা থেকে আমার কাছে এসেছে মুম্বাইতে। তাদেরকে এবং অবশ্যই আপনাদেরকেও নিয়ে আজ যাব এলিফ্যান্টা। আজ আমার বিশেষ একটা দিন, বলতে পারেন খুব আনন্দের একটা দিন। আমার ছোটবেলার বন্ধু, মানে আমার স্কুলের বন্ধু, দুজন বন্ধু আমার কাছে এসেছে মুম্বাইতে। তারা এই প্রথমবার মুম্বাইতে এসেছে, ফলে আমার ওপর ভীষণ বড় একটা দায়িত্ব তাদের মুম্বাই ঘুরিয়ে দেখার। স্বভাবতই আমরা তিনজনে দেখা করতে পেরে ভীষণ খুশি। মুম্বাইতে এসেছে আর প্রথমেই বাপ্পার দর্শন হবে না তা কি হয়? তাই প্রথমেই আমি ওদের নিয়ে গেলাম সিদ্ধিবিনায়ক মন্দির। আজকে রবিবার, তাই সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রচণ্ড ভিড়। সাধারণতভাবে রবিবার আমি মন্দিরে আসি না, এত ভিড় থাকে বলেই। কিন্তু ওরা তো বেশি দিন থাকবে না, ওদের হাতে খুব বেশি দিন সময় নেই। আর মুম্বাই দর্শনের জন্য এই একটা দিনই বরাদ্দ, কারণ এরপর আমরা চলে যাব অন্য জায়গায়। তাই রবিবার দিনই মন্দির দর্শন করাতেই হলো। মন্দিরের ভেতর যথারীতি প্রচণ্ড ভিড়, কিন্তু বাপ্পার আশীর্বাদে আমাদের খুব সুন্দরভাবেই দর্শন হয়ে গেছিল। বাপ্পার ছবি যেহেতু তোলা বারণ, তাই আমি বাপ্পার ছবি দেখাতে পাচ্ছি না। এটা মন্দিরের ভেতরের অংশ। আপনারা এই স্ক্রিনে বাপ্পাকে দর্শন করতে পারেন। এরপর আমি ওদেরকে নিয়ে যাব এলিফ্যান্টা দেখাতে। আর এলিফ্যান্টা দেখাতে গেলে আমাকে প্রথমেই যেতে হবে কোলাবা, গেটওয়ে অফ ইন্ডিয়া। আমরা পৌঁছে গেছি কোলাবাতে। সামনেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত তাজ হোটেল। এর সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা আপনারা সবাই জানেন। সারা বছরই প্রচুর মানুষ আসেন এই গেটওয়ে অফ ইন্ডিয়াকে দেখতে। যারা মুম্বাই বেড়াতে এসেছেন তারা তো বটেই, আর যারা মুম্বাইয়ের বাসিন্দা তারাও কোনো না কোনো সময় উইকেন্ডে চলেই আসেন। তাই রবিবারগুলোতে এখানেও থাকে প্রচণ্ড ভিড়। এই গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1924 সালে। 1911 সালে ডিসেম্বর মাসে ভারতের সম্রাট হিসেবে পঞ্চম জর্জ এখানে আসেন, মুম্বাইতে আসেন, মানে তার রাজ্যাভিষেক হয়। আর সেই কথাকে স্মরণ করে এই গেটওয়ে অফ ইন্ডিয়াকে নির্মাণ করা হয়। 1913 সালে এই গেটওয়ে অফ ইন্ডিয়ার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটা ইন্দো ইসলামিক রীতিতে তৈরি হয়েছে। তারপর এটা তৈরি করা শেষ হয় 1924 সালে। আমি বেশ কিছুদিন পর এখানে এলাম, এসে দেখলাম গেটওয়ে অফ ইন্ডিয়ায় সংস্কারের কাজ চলছে। তাই জন্য ভেতরটাতে যাওয়া বা ছবি তোলা কোনোটাই সম্ভব হলো না। এই যে লম্বা লাইনটা দেখছেন, এই লম্বা লাইনটা হচ্ছে এলিফ্যান্টা কেভ যাওয়ার লাইন। এলিফ্যান্টা কেভ সোমবার দিন শুধু বন্ধ থাকে, বাদবাকি সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর বারবার যেটা বলছি, আজকে যেহেতু রবিবার, সেহেতু ভিড়টা অনেকটাই বেশি। সেটা আপনারা লাইনটা দেখে বুঝতেই পারছেন। এলিফ্যান্টা যেতে গেলে আপনাকে এরকম একটা লঞ্চে করে যেতে হবে। আগে ওপরটাতেও বসতে দিত, কিন্তু কয়েকটা দুর্ঘটনা ঘটার কারণে ওপরে এখন ওঠা বারণ করে দিয়েছে। প্রতিজনের টিকিট হচ্ছে 190 টাকা করে, আর ওপরের টিকিট ছিল 290, যেটা এখন বন্ধ। এলিফ্যান্টা যেতে গেলে আপনাকে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে 10 কিলোমিটার এই জলপথ পাড়ি দিতে হবে। এটা যদিও আরব সাগর, কিন্তু এলিফ্যান্টার আশেপাশের যে সাগরটা, সেটাকে আমি দেখলাম বলা হচ্ছে ওমান সাগর। তাই আমি দুটোই মেনশন করে দিলাম। তাই আরব সাগর না ওমান সাগর সেটা আপনারাই ভেবে নেবেন। আমরা সবাই উঠে পড়েছি। লঞ্চ দেখুন একদম ভর্তি। আমরা মোটামুটি একটা জায়গা নিয়ে বসে পড়েছি। এবার প্রায় 1.5 ঘন্টার জার্নি। বেশ ভালো লাগে কিন্তু এই জলের মধ্যে দিয়ে 1.5 ঘন্টার জার্নি করতে।
আমি প্রথমেই বললাম না, কলকাতা থেকে আমার বন্ধুরা এসেছে। আমার স্কুলের 2 বন্ধু, গোপা আর অর্পিতা। ওদেরকে আজ আমি এলিফ্যান্টটা দেখাতে নিয়ে যাচ্ছি, আর এরপরে আমরা যাব আরো 2টো জায়গায়। তাই আমি ঠিক করেছি, এই যে আমি 3টে ভিডিও বানাবো, এই 3টে ভিডিওরই নাম দেব বন্ধুচল। বন্ধুচলের এটা প্রথম এপিসোড। আজ মন চেয়েছে এই ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার বন্ধু অর্পিতা আর আমার বন্ধু গোপা আপনাদের সাথে আলাপ করিয়ে দিলাম। বন্ধুচলের প্রথম এপিসোড এলিফ্যান্টা। এলিফ্যান্টা নিয়ে আছে অনেক গল্প, সমস্তটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এদেরকে দেখুন। এই পুরো যাত্রাপথে যতক্ষণ আপনি যাবেন, এই 1.5 ঘন্টা ধরে পুরোটাতেই কিন্তু ওরা আপনাদের সঙ্গে থাকবে। এই সামুদ্রিক পাখিগুলো বা সিগাল, ধপধপে সাদা, তার সাথে কালো রঙের পাখনা আর হলুদ হলুদ ঠোঁট, খুব সুন্দর দেখতে কিন্তু ওদের। এক মুহূর্ত বসে না, সারাক্ষণ উড়ে চলেছে নিজের খেয়ালে, আনন্দে। আর পর্যটকরা কি করেন, ওদের জন্য মুড়ি বা বিস্কুট বা চিপস, ওরা এখন চিপস খেতেও দারুণ অভ্যস্ত হয়ে গেছে। যদিও এটা উচিত না, টিনটিনের সামনে আমাদের কারোরই সাহস ছিল না ওদেরকে চিপস দেওয়ার। আমরা অবশ্য এটা করতামও না, কারণ চিপস ওদের পক্ষে খুব ক্ষতিকর। সমুদ্রের এই রাস্তাটা পাড়ি দিতে দিতে আপনি অনেক কিছু দেখতে পাবেন। সমুদ্রের মধ্যে যে জাহাজগুলো রয়েছে, কোনোটা মাছ ধরার জাহাজ, কোনোটা দূর থেকে যেই জিনিসপত্রগুলো আসে মুম্বাই বন্দরে, সেগুলোকে এখানে নোঙর করা হয়, তারপর ছোট ছোট জাহাজ দিয়ে সেগুলো পাড়ে আনা হয়। তো এইরকম অনেক রকম জিনিসপত্র এই সমুদ্রের এখানে ছড়ানো। আর 10 কিলোমিটার তো কম কথা নয়, অনেকটা রাস্তা। তাই পুরো যাত্রাপথটাতেই আপনি নতুন নতুন জিনিস দেখতে পাবেন। দেখতে বেশ ভালোই লাগছিল। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটল সেতু। কিছুদিন আগে উদ্বোধন হলো না অটল সেতুর। এই পুরো ব্রিজটা 17 কিলোমিটার লম্বা। গল্প করতে করতে আমরা এসে পৌঁছে গেছি এলিফ্যান্টায়। এখানে আমাদের লঞ্চ থেকে নেমে পড়তে হবে। এবার এলিফ্যান্টা কেভ পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের নিতে হবে টয় ট্রেন। টয় ট্রেনে করে বেশ কিছুটা যাবার পর আমাদের হাঁটতে হবে 1.5 কিলোমিটার। তবে গিয়ে আমরা পৌঁছবো আসল কেভের কাছে। এই গ্রামটার নাম ঘড়াপুরি গ্রাম। ঘড়াপুরি, যার অর্থ হচ্ছে গুহার শহর। এলিফ্যান্টা কেভের জন্যই যে এই নাম, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই লাইনটা টয় ট্রেনের লাইন। আমরাও টিকিট কেটে নিয়েছি, মাথা পিছু 70 টাকা করে। কিন্তু আমি ভয় পাচ্ছি, এত লোক আর ছোট্ট একটা ট্রেন, জায়গা পাবো তো? যথারীতি সেই আশঙ্কাই আমার সত্যি হলো। প্রচন্ড ভিড়। দেখি জায়গা পাই কিনা। জায়গা কিছুতেই পাওয়া যাচ্ছিল না। অনেক কাণ্ড করে যে যেখানে পেরেছি বসে পড়েছি, আর টিনটিন বেচারাকে আমি কোলেই বসিয়ে নিয়েছি। কয়েক মিনিটের তো ব্যাপার, ঠিক পৌঁছে যাব। কু ঝিকঝিক করতে করতে ট্রেন ছেড়ে দিয়েছে। জার্নিটাতে কষ্ট আছে ঠিকই, কিন্তু পুরো ব্যাপারটা বেশ মজারও। এতখানি রাস্তা জলপথে আসা, তারপরে এই ছোট্ট ট্রেন, তারপরে এই যে শুরু হয়েছে আমাদের হাঁটা। হাঁটতে না পারলে অবশ্য এই চেয়ারগুলো আছে, কিন্তু কোনো দরকার নেই, আমরা হেঁটেই পৌঁছে যাব। 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে ওর মতো আমাদেরও কিন্তু খুব জল তেষ্টা পেয়ে গেছিল। দিব্যি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখুন।
আমরা অবশ্য কোল্ড ড্রিঙ্কস খাইনি, আমরা খেয়েছি আখের শরবত। একটু রেস্ট নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। এবারে এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিলাম 5 টাকা মাথা পিছু। এই টিকিটের মানে হচ্ছে এই যে গ্রামে ঢুকছেন সেই গ্রামের এন্ট্রি ফি। মহারাষ্ট্রের যে কোনো গ্রামে ঢুকতে গেলে আপনাকে এন্ট্রি ফি দিতেই হবে। চলতে চলতে যদি আপনি হাঁপিয়ে যান তাহলে কিন্তু রেস্ট নেওয়ার মতো প্রচুর অপশন পাবেন। শুধু রেস্টুরেন্ট নয়, রেস্টুরেন্টেও বসে আপনি একটু জিরিয়ে নিতে পারেন, কিছু খেয়ে নিতে পারেন, কিন্তু এই রাস্তার দুপাশে যে পসরা আছে, যে অঢেল সামগ্রী রয়েছে, তা দেখতে দেখতে চোখ আর মন দুটোই ভরে যাবে। এখানে পাবেন নানা রকম সুন্দর সুন্দর উপহার সামগ্রী, শঙ্খ, শাঁখের তৈরি জিনিস, নানা রকম শো পিস, অ্যান্টিক জিনিস, যেমন এই সমস্ত দেবী দেবতার মূর্তিগুলো, যেগুলো কাঁসা বা পেতল বা তামা এ সমস্ত দিয়ে তৈরি হয়। সেই সঙ্গে পাবেন মুক্তো, নানা রকম স্টোন বা পাথরের হার দুল, আমরা পরি না কত সুন্দর সুন্দর গার্নেটের হার, এরকম প্রচুর জিনিস, কত বলবো। আর ফ্রিজ ম্যাগনেট, খুব সুন্দর সুন্দর ম্যাগনেট দেখলাম আমি এখানে। নানা রকম উপহার সামগ্রীতে পুরো রাস্তাটাই ভরা। এই সমস্ত দেখতে দেখতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আপনি আলটিমেট পৌঁছে যাবেন কেভের কাছে। তাই একটানা হেঁটে পরিশ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, হাতে সময় নিয়ে যাবেন, কারণ 5:30টার সময় আপনাকে এখান থেকে বেরোতেই হবে, কারণ 5:30টায় লাস্ট লঞ্চটা এখান থেকে ছাড়ে। তারপরে কিন্তু আর কোনো লঞ্চ নেই। 5:30টার সময় কেভ বন্ধ হয়ে যায়। তাই আপনি সকাল সকাল আসুন, সারাদিন থাকুন, আর 5টা 5:30টার মধ্যে ফিরে যান। অবশেষে আমরা এসে পৌঁছেছি এলিফ্যান্টা কেভ, যেটা এখন ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। ইউনেস্কো এলিফ্যান্টা কেভকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছে। আমার 2 বন্ধু প্রচন্ড পরিশ্রান্ত এতখানি পথ হেঁটে, কিন্তু দেখার আনন্দে উৎসাহের কোনো খামতি নেই। এবার চলুন এলিফ্যান্টায় ভেতরে ঢোকার জন্য যে টিকিট কাটতে হবে সেখানে লাইন দিই। এলিফ্যান্টায় ঢোকার জন্য আপনাকে মাথা পিছু দিতে হবে 60 টাকা করে। আমি এই নিয়ে মোট 4 বার এলিফ্যান্টায় এলাম। প্রতিবারই কষ্ট হয় আসতে, প্রতিবারই ভাবি আর আসবো না। এই ভাবতে ভাবতে 4 বার হয়ে গেল আমার আসা। এলিফ্যান্টা কেভ নিয়ে কিন্তু সঠিকভাবে খুব একটা তথ্য জানা যায় না। তবুও মনে করা হয় 2য় সেঞ্চুরিতেই এই গুহা আবিষ্কৃত হয়েছিল, এবং তখন এখানে লোক বসতিও ছিল, লোকজন বসবাস করতেন। তখনও কিন্তু এই ভেতরের যে মন্দিরগুলো সেগুলো তৈরি হয়নি। এর ভেতরে যে মন্দির আছে বা মূর্তিগুলো আছে সেগুলোতে বৌদ্ধ এবং হিন্দু 2 ধর্মেরই প্রাধান্য লক্ষ্য করা যায়। প্রথমে মনে করা হয়েছিল এই মন্দিরগুলো তৈরি হয়েছিল 7ম শতাব্দীতে, যেহেতু এই মন্দিরগুলোর সাথে বা এই মূর্তিগুলোর সাথে অজন্তা এবং ইলোরার গুহার অনেক মিল আছে, সেই কারণে মনে করা হয়েছিল যে 7ম শতাব্দীতে এলিফ্যান্টাও তৈরি হয়েছিল। কিন্তু অনেকে আবার বলেন এই এলিফ্যান্টা তৈরি হয়েছিল গুপ্ত সাম্রাজ্যের সময় 5ম থেকে 6ষ্ঠ শতাব্দীতে, এবং তৈরি করেছিল কালাচুরি সাম্রাজ্যের রাজা। এলিফ্যান্টা কেভের নাম প্রথম থেকে তো এলিফ্যান্টা ছিল না, তাহলে এলিফ্যান্টা নামটা হলো কি করে? পর্তুগিজরা যখন এই কেভে আসে তখন তারা এই কেভের দক্ষিণ দিকে একটা হাতির স্ট্যাচু বা মূর্তি দেখতে পায়। এই কেভের সমস্ত মূর্তিগুলোই কিন্তু ব্যাসাল্ট শিলা দিয়ে তৈরি, তাই সেই বড় হাতির স্ট্যাচুটা দেখে
পর্তুগিজরা এই পুরো দ্বীপটারই নামকরণ করে এলিফ্যান্টা। সেই থেকে এই দ্বীপের নাম এলিফ্যান্টা কেভ। তারপর ইংরেজরা ঠিক করলো সেই হাতিটাকে নিয়ে দেশে যাবে। সেই মতো যখন ব্যবস্থা করলো, কিন্তু দেশে আর নিয়ে যেতে পারলো না, ততক্ষণে হাতিটা ভেঙে ভুঙে একসা। পরবর্তীকালে সেই ভাঙা হাতিকে জোড়া লাগানো হলো এবং এখন সেটা মুম্বাইতেই বীর মাতা জিজাবাই উদ্যানে রাখা রয়েছে। ভাবুন একবার, একটা কালো পাথরের তৈরি হাতি, তাকেও ইংরেজরা ছাড়বে না। দেখুন, এত সুন্দর সুন্দর মূর্তি সমস্ত ক্ষতিগ্রস্ত। এলিফ্যান্টাকে কে বেশি ক্ষতি করেছে তা বলা মুশকিল। সুলতানি আমলে প্রচুর ক্ষতি হয়েছে এলিফ্যান্টার, তারপরে করেছে পর্তুগিজরা, তারপরে ইংরেজরা। বারবার এলিফ্যান্টার ওপর আক্রমণ হয়েছে। এলিফ্যান্টাতে খুব কম মূর্তি আছে যা অক্ষত আছে। এলিফ্যান্টায় বেশিরভাগই আপনি শিবের মূর্তি দেখতে পাবেন, কিন্তু কোনোটাই অক্ষত নয়, সমস্ত ক্ষতিগ্রস্ত। এই যে শিবের মন্দিরটা, যেটাতে আমার বন্ধু প্রদক্ষিণ করছে, এই শিবলিঙ্গটাও কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্তই ছিল, মানে একদম ভাঙাই ছিল। এখন তাকে একটু ঠিক করা হয়েছে। এই যে শিবলিঙ্গ দেখছেন, এটা কিন্তু আসল নয়। এটাকে সংস্কার করে একটু ঠিক করে রাখার ব্যবস্থা করা হয়েছে। আসল শিবলিঙ্গ কবেই ভেঙে গেছে, নয় সুলতানি সাম্রাজ্যের সময়, নয় পর্তুগিজ, আর নয় ইংরেজ। দেখছেন, কোনো মূর্তি কি আপনি দেখতে পাচ্ছেন অক্ষত? কোনো মূর্তি অক্ষত নেই। এটা শিবের বিখ্যাত নটরাজ মূর্তি। এলিফ্যান্টায় যে বিখ্যাত মূর্তিগুলো আছে তার মধ্যে এটা অন্যতম। এলিফ্যান্টার মূর্তির সঙ্গে অজন্তা ইলোরার কিন্তু প্রচুর মিল আছে। কি কষ্ট লাগে বলুন তো এগুলো দেখে। ভারতীয় ভাস্কর্য, ভারতীয় স্থাপত্য, সে যে বংশের রাজারাই তৈরি করুন না কেন, তা রাষ্ট্রকূটই হোক, গুপ্ত সাম্রাজ্যই হোক, বা অন্য কেউ, সেগুলোকে এইভাবে নির্বিচারে ধ্বংস করেছে বিদেশি শক্তিরা। আর আমরাও কি সঠিকভাবে তার রক্ষণাবেক্ষণ করছি না। কিন্তু এই মূর্তিটা অন্যতম বিখ্যাত মূর্তি এলিফ্যান্টার। এর নাম ত্রিমূর্তি। 23 ফিট উচ্চতা এই মূর্তির। রক্ষণাবেক্ষণ যদি আমরা সঠিকভাবে করে উঠতে না পারি, আগামী দিনে আমাদের আগামী প্রজন্ম হয়তো বইয়ের পাতাতেই শুধু পড়বে এলিফ্যান্টার কথা। বা শুধু এলিফ্যান্টাই বা কেন, আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম আরো কত ভাস্কর্য, যেগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে ভারতীয় সভ্যতা সম্পর্কে কিছুই জানা যাবে না। কত উন্নত ছিল আমাদের সভ্যতা, আমাদের শিল্প, আমাদের ভাস্কর্য, আমাদের সম্পদ, দেশের এই অমূল্য সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে। এসব ভাবার দিন আর কবে আসবে জানি না। এই যতবারই আমি এলিফ্যান্টায় আসি বা এইরকম কোনো জায়গায়, প্রতিবারই আমার মনে হয় আগামী দিনে আবার পারবো তো আসতে, বা আমাদের পরের প্রজন্ম এগুলো দেখতে পাবে তো। এবার আমাদের ফিরতে হবে, কারণ প্রথমে বললাম না 5:30টার মধ্যে না ফিরলে খুব মুশকিল হয়ে যাবে, আর কোনো লঞ্চ থাকবে না। 5:30 বাজতে আর বেশি দেরি নেই, তাই আমরাও এবার ফেরার রাস্তা ধরেছি।
আবার সেই একইভাবে ফেরা। প্রথমে প্রায় 1.5 কিলোমিটার হাঁটা, তারপর ট্রেন, তারপর লঞ্চ। পড়ন্ত সূর্যের আলোতে এই আরব সাগরের বুকে ভেসে বেড়াতে খুব ভালো লাগছিল। এক অন্যরকম অনুভূতি। সমুদ্রের পাশে থাকার জন্যে আমি অনেকবার অনেক রূপে সমুদ্রকে দেখেছি, আর সেই সঙ্গে নানাভাবে দেখেছি সমুদ্রের বুকে সূর্যাস্ত। আমরা ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে আসছি, তাই দূর থেকে দেখা যাচ্ছে তাজকে আলোয় ঝলমল করছে। সত্যি তাজের একটা আলাদা রূপ, আলাদা ঐতিহ্য। সত্যিই তাজ। এমনি এমনি তাজ মুম্বাই তথা ভারতবর্ষের গর্ব নয়। আমরা পাড়ে নেবেও বেশ কিছুক্ষণ এখানটাতে একটু হাঁটাহাঁটি করলাম, একটু নিজেদের মধ্যে গল্প করলাম। একে তো 3 বন্ধু অনেক দিন পরে আমাদের দেখা হয়েছে, তারপর এরকম পরিবেশ ভারী অদ্ভুত, ভারী সুন্দর লাগছিল। সেই সঙ্গে অনুভব করলাম বেশ খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে ঘুরছি তো। তাই এবার আমি ওদের নিয়ে গেলাম লিওপোর্ড ক্যাফেতে। লিওপোর্ড নিয়ে আলাদা একটা ভিডিও আমি এর আগেই করেছি, দেখেছেন নিশ্চয়ই আপনারা। সেখানে ভর পেট খাওয়া খেয়ে এবার আমরা রওনা দেব বাড়ির দিকে। এই ভিডিওটা আমি এখানেই এবার শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, মনের আনন্দে থাকবেন, আর সেটাই করবেন যেটা মন চায়। কিন্তু হ্যাঁ, যেতে যেতে আরেকটা কথা, আমার বন্ধুরা তো মুম্বাই দর্শনে এসছে, তা মুম্বাই দর্শন সম্পূর্ণ হবে না যদি না আমি মুম্বাই লাইফ লাইনে ওদেরকে চড়াতে পারি। মুম্বাই লাইফ লাইন মানে মুম্বাই লোকাল। মুম্বাই লোকালে না চড়ানো পর্যন্ত তো মুম্বাই দর্শন সম্পূর্ণ হবেই না, তাই না? তাই শেষ করতে করতে যেতে যেতে মুম্বাই লোকালেই এবারে আমি ফিরে চললাম বাড়ি। আপনাদের এর আগে কোনোদিন মুম্বাই লোকালে চড়াইনি, তাই না? মুম্বাই লোকাল নিয়েও আমি পুরো এপিসোড করব, কিন্তু আজকে এইটুকুই। আজ আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।